এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে, যে 3টি কোম্পানির বিজনেসে কিন্তু তাদের গ্রোথ রয়েছে প্রচণ্ড। মানে এগুলো স্মল ক্যাপ ধরনের, কোনোটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু এদের ব্যবসা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। তো এদের যে ডেটাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এগুলো কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু কোনো রিটার্ন দিচ্ছে না, মানে একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই কিন্তু রয়েছে। আর মার্কেটে কিন্তু রিটেল ইনভেস্টাররা এই স্টকগুলো ছেড়ে চলে যাচ্ছে, আর সেই যে তাদের হোল্ডিং কিন্তু কিনে নিচ্ছে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা। তো সেক্ষেত্রে আমাদের রিটেল ইনভেস্টারদের এটাই সমস্যা, আমরা বাই অন ডিপস না করে আমরা বাই অন রাইজ করি, আর সেল অন রাইজ না করে মানে সেল অন ডিপস করি। তো যেটা হচ্ছে আর কি এই স্টকগুলোর ক্ষেত্রে, রিটেল ইনভেস্টারদের ক্ষেত্রে। তো অবশ্যই এটা পজিটিভ ব্যাপার যখন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভরসা দেখাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু এটা ইনভেস্টমেন্টের জন্য একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে। আর বিশেষজ্ঞরা বলে যে 4টি স্টেজ থাকে, একটা অল্প গতি, তারপরে একটা মানে জোরদার গতি হবে, তারপরে একটা কিন্তু কারেকশন আসবে, আর কারেকশনের পরে একটা কনসলিডেশন ফেজ যাবে, তারপরে আবার কিন্তু সেই সাইকেল কিন্তু রিপিট হবে। তো এক্ষেত্রে এগুলো কারেকশনের পর কনসলিডেশন স্টেজের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে। তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, চলে আসি এই কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার। তো আপনারা জানেন যে ফুটওয়্যার সেক্টরে কিন্তু মানে দুটোই টপে চলে, একটা মানে বাটা এবং রিল্যাক্সো কিন্তু মানে দুটোই ইন্ডিয়ার মধ্যে কিন্তু দুটোই কোনোটা 1 নম্বরে, কোনোটা 2 নম্বরে, এইভাবেই কিন্তু চলতে থাকে। তো এক্ষেত্রে রিল্যাক্সোর কিন্তু তুলনামূলক কিন্তু পারফরমেন্স বেশি ভালো, কিন্তু রিল্যাক্সো গত বহুত দিন ধরেই কিন্তু একটা কারেকশন ফেজের মধ্য দিয়ে চলছে। কারণ তাদের, আপনি যদি লক্ষ্য করে থাকেন, ওই ডেটাগুলো দেখানো হবে যে তাদের সেলস বাড়ছে কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে যাচ্ছে, যার পেছনে কিন্তু ট্যাক্সেশনের একটা মানে সিদ্ধান্ত ছিল, সরকারি সিদ্ধান্ত, তার প্রভাবেই কিন্তু কিছুটা মার খেয়েছে এই স্টক। তো এই স্টকে যদি শেয়ার দেখেন, শেয়ার ধরে গতিটা দেখেন, গত 1 বছরে কোনো রিটার্নই নেই বলতে গেলে, 11% মতো একটা সামান্য রিটার্ন। গত 5 বছরে ধরলে এখনও টাকা ডবল করে বসে আছেন যারা হোল্ড করছেন আর কি লং টার্মে। কিন্তু এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে এখনও 40%-এর ওপরে, মানে ঠিকঠাক দেখলে হয়তো 45%-এর কাছাকাছি বা তারও বেশি কিন্তু কারেকশনে রয়েছে। তো বর্তমানে 842 টাকায় চলছে। তো এই শেয়ারের যদি আপনি ম্যাক্সিমাম চার্টটা দেখেন, ম্যাক্সিমাম চার্টটা দেখলেই বুঝতে পারছেন একটা বড় কারেকশন হয়েছে, তারপরে কিন্তু মানে একটা কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই কিন্তু এখনও চলছে। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসগুলো দেখেন, এর ডেটাগুলো দেখুন, এখনও প্রাইস আর্নিং রেশিও কিন্তু হাই রয়েছে, মানে হাই ভ্যালুয়েশনেই রয়েছে। তো সেক্ষেত্রে এগুলোই কিন্তু মানে ম্যাটার করে, কারণ যখন কোনো কোম্পানি যখন খুব জোরদার একটা গতি দেয়, এই কারেকশনের আগে কিন্তু জোরদার গতি দিয়েছিল, তার প্রভাবে কিন্তু মানে ওভার ভ্যালুড হয়ে যায় কোম্পানিগুলো। আর যেটা কিন্তু কুল ডাউন হতে কারেকশন বা কনসলিডেশন ফেজগুলো যত লম্বা হবে, কিংবা যখন তাদের প্রফিটেবিলিটি বাড়তে থাকবে, তখন কিন্তু এগুলো কিন্তু ভ্যালুয়েশনটা তখন ঠিকঠাক অবস্থায় আসবে। বর্তমানে 20,877 কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, রিটার্ন অন ইকুইটি 8.5%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 76%-এর মতো রয়েছে, বর্তমানে 838 টাকায় চলছে, ফেস ভ্যালু একই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এখন দেখুন এদের বিজনেসটা যদি লং টার্ম হিসাবে মানে বাৎসরিক হিসাবে দেখেন, 2018-তে এদের সেলস ছিল 1941 কোটি, সেটা 2200 হলো, 2400 হলো, এভাবে বাড়তে বাড়তে বর্তমানে 2900 কোটি। মানে গ্রোথ কিন্তু তাদের ব্যবসায় কিন্তু রয়েছে, তাদের সেলস কিন্তু বাড়ছেই দিন দিন, কিন্তু প্রফিটেবিলিটি দেখুন, তখন 226 কোটি ছিল, 292 কোটি ছিল, সেটা বর্তমানে 154 কোটি, 202 কোটি। তো এদের একটা মানে আপডেটও দেওয়া হয়েছিল এটা নিয়ে, মানে ট্যাক্স আর কি একটা এদের অ্যাড হয়েছে, যার জন্য কিন্তু তাদের প্রফিটেবিলিটিতে ঘাটতি হয়েছে। তো এক্ষেত্রে এই যে সমস্যাগুলো, এগুলো গোটা সেক্টর যখন ভুক্তভোগীতে থাকে, গোটা মানে গোটা সেক্টরটা আর কি, এটা ইন্ডিভিজুয়াল যে এর কোনো ভিতরের সমস্যা সেটা না। তো এই সমস্যাগুলো একসময় কিন্তু অবশ্যই সমাধান হয়। তো যাই হোক, এই তাদের প্রফিটেবিলিটি গ্রো করলেই কিন্তু তাদের ভ্যালুয়েশনটাও ঠিকঠাক জায়গায় চলে আসবে। ব্যালেন্স শিট যদি দেখেন, প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট, 1873 কোটির শক্তপোক্ত রিজার্ভ, আর ঋণ রয়েছে মাত্র 225 কোটি, যেখানে 1873 কোটি রিজার্ভ রয়েছে, এবং সেটা খুব দ্রুত গ্রো করছে দিন দিন। আর এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন 71%-এর উপরে রয়েছে প্রমোটার, এফআই রয়েছে 3.5% মতো, ডিএই রয়েছে 8.5, প্রায় 9%-এর কাছাকাছি। আর এফআইআই ডিএইটা কিন্তু ইদানিং তাদের হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন
এফআইরা 2% ছিল, সেটা এখন 3%-এর কাছাকাছি চলে গিয়েছে। যেটা 7%, 8% ছিল, এটা 9%-এর কাছাকাছি চলে গিয়েছে বর্তমানে। আর এটা হোল্ডিং কমাচ্ছে কারা? হোল্ডিং কমাচ্ছে হচ্ছে এই রিটেল ইনভেস্টররা। 19% ছিল, সেটা এখন 16%-এর কাছাকাছি। এমনকি হোল্ডিং বাড়াচ্ছে প্রমোটররাও, 70 থেকে এখন 71.27। তো বুঝতেই পারছেন, প্রমোটর, এফআইআই, ডিএআই সকলে ভরসা দেখাচ্ছে। আর রিটেল ইনভেস্টরদের এটা একটা জেনারেল বিহেভিয়ার যে এতটা কনসলিডেশন বা কারেকশনে কিন্তু হোল্ড করাটা চাপের হয়ে যায়। তো এক্ষেত্রে এর সুযোগ নেয় কিন্তু বড় বড় ইনভেস্টররাই। তো যাই হোক, এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিং। তুলনামূলক এটা ছোটো কোম্পানি, মার্কেট ভ্যালুয়েশন 6,000 কোটির মতো, স্মল ক্যাপের মধ্যেই পড়ে, কিন্তু এদের বিজনেস কিন্তু জবরদস্ত রয়েছে, বিজনেসে গ্রোথও রয়েছে। আর আপনি যদি দেখেন এদের যে প্লাস্টিকের পাইপ তৈরি করতে, কিন্তু এরা ভারতের মধ্যে মোটামুটি একটা কিন্তু ভালো পজিশনে রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে। একেবারে প্রথম সারিতে না থাকলেও প্রথম সারির কাছাকাছি রয়েছে। দেখুন এদের যে পাইপগুলো প্লাম্বিংয়ের কাজে ব্যবহার করা হয়, তারপরে সুয়েজের কাজে, তারপরে আন্ডারগ্রাউন্ডে যে পাইপগুলো দরকার হয় তারা তৈরি করে, এগ্রিকালচারে, ইন্ডাস্ট্রিয়ালে, ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, কেবল, ডাক্টিংয়ের ক্ষেত্রে এদের কিন্তু প্রোডাক্টগুলো ইউজ করা হয়। এদের যদি আপনি দেখেন মোটামুটি 1987 সাল থেকে এরা ব্যবসা করছে। 7,500 ওপর প্রোডাক্ট এদের রয়েছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে গোটা দেশে 60টার মতো। তো এই কোম্পানির আপনি যদি রিটার্নটা দেখুন গত 1 বছরে কোনো রিটার্নই নেই, নেগেটিভই। যারা 1 বছর ধরে হোল্ড করছেন তারা কোনো বর্তমানে রিটার্নই নেই, কিন্তু 5 বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু এখনও এতটা কারেকশন ফেজে থাকার পরও মোটামুটি কিন্তু 275% রিটার্নের উপর, বড়সড় রিটার্নের উপরও এখনও বসে আছেন। এখন যদি দেখেন ঠিকঠাক অল টাইম হাই থেকে প্রায় 35%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে, 569 টাকায় চলছে বর্তমানে। তো চার্টটা দেখলেই বুঝতে পারছেন যে একটা বড়সড় কারেকশনে, তার আগে কিন্তু একটা বড়সড় রিটার্নও দিয়েছিল, মোটামুটি 900,000%-এর মতো একটা রিটার্ন দিয়েছিল, মাল্টিবেগার রিটার্ন। তারপরেই কিন্তু এই ফেজটা চলছে এই স্টকের ক্ষেত্রে। তো এটার হাই মেরেছিল মোটামুটি 900 টাকার কাছাকাছি, সেখান থেকে এখন 569 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 6,282 কোটি, যেটা প্রাইস এর্নিং রেশিওটা কিন্তু ঠিকঠাকই বলা যায়, 30-এর মতো রয়েছে। আর রিটার্ন অন ইকুইটি 9%-এর উপর রয়েছে। বুক ভ্যালু 131 রয়েছে, বর্তমানে 568 টাকায় চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না। তো এখন দেখুন এদের বিজনেসটা, দেখুন এদের বিজনেসে যদি দেখেন 2018-তে এদের সেলস ছিল 1,300 কোটি, সেটা এখন বর্তমানে বাড়তে বাড়তে 2,593, 2,600 কোটির কাছাকাছি। আর এদের যদি প্রফিটেবিলিটি দেখেন, 2018-তে 73 কোটি ছিল, সেটা এখন কিন্তু 222 কোটি, এবং ইদানিং একটু ফ্ল্যাটিশভাবে এসেছে, কিন্তু তাদের গ্রোথ কিন্তু লং টার্মে হিসেবে কিন্তু সুন্দর রয়েছে। তো এই কোম্পানির আপনি যদি ব্যালেন্স শিটটা দেখতে যান, এটাও কিন্তু প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে, 1,338 কোটির রিজার্ভ রয়েছে, এবং সেটা খুব সুন্দর দ্রুত কিন্তু গ্রো করছে। 2018-তে 227 কোটি ছিল, তারপরে 300 হলো, 700 হলো, 900 হলো, এবার আস্তে আস্তে 1,300 কোটি ছাড়িয়ে গিয়েছে। আর ঋণ রয়েছে সামান্য 59 কোটির মতো, সেটাও দেখে নিন। লং টার্ম কি শর্ট টার্মে, লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে। তো শর্ট টার্মের ঋণগুলো কোনো সমস্যা হয় না সাধারণত। তো যাই হোক, এই কোম্পানিটির ব্যালেন্স শিট কিন্তু একেবারে ঠিকঠাকই রয়েছে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটর দেখবেন প্রায় 61%-এর কাছাকাছি, এফআইআই প্রায় 6%-এর কাছাকাছি, সামান্য হোল্ডিং কমিয়েছে, যদিও লং টার্মের হিসেবে যদি দেখেন ধীরে ধীরে কিন্তু হোল্ডিং বাড়ছে। দেখুন 2020-তে মাত্র 1%-ও ছিল না, সেটা 2% হলো, 3% হলো, তারপরে 6% হলো, তারপরে সামান্য একটু প্রফিট বুকিং হয়েছে, 6%-এর কাছাকাছি, 6% বর্তমানে। আর যে ডিএইরাও কিন্তু হোল্ডিং তাদের রেগুলার বেসিসে বাড়াচ্ছে, দেখুন 14%, 15%, এখন 18%। আর যে হোল্ডিং কমাচ্ছে পাবলিক, দেখুন 19% ছিল, এখন 14%, 15%-এর কাছাকাছি। তো অবশ্যই এখানেও একই ঘটনা দেখতে পাচ্ছেন যে রিটেল ইনভেস্টররা কিন্তু ছেড়ে পালাচ্ছে, আর সেখানে কিন্তু এফআইডিএ এটা কিন্তু নিশ্চিন্তে তাদের কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে মলটেক প্যাকেজিং। এটা আরও একটু ছোটো ধরনের কোম্পানি, এর মার্কেট ক্যাপিটাল আরও কম রয়েছে। তো এর কিন্তু কোম্পানি ছোট হলেও বিজনেসে কিন্তু দারুণ রয়েছে, এদের ক্লায়েন্ট বেস স্ট্রং রয়েছে, এদের প্রোডাক্ট রেঞ্জ খুব ভাস্ট রয়েছে। এদের প্রোডাক্টগুলো দেখুন,
যে প্যাকেজিংয়ের যে প্লাস্টিকের প্যাকেট থাকে সেগুলো কিন্তু এরা তৈরি করে। দেখুন পেইন্ট সেক্টরে প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় সেগুলো, তারপরে লুব্রিকেন্টসের ক্ষেত্রে, তারপরে টুইস্ট লক প্যাক যে থাকে আর কি, চকলেট বাটার তৈরি করার জন্য যে প্যাকগুলো আর কি থাকে সেগুলো, তারপরে রেস্টুরেন্টের প্যাকেজ, আইসক্রিমের প্যাকেট, বিভিন্ন ধরনের কন্টেনার কিন্তু তারা তৈরি করে। এক্ষেত্রে কিন্তু বলতে গেলে তারা খুবই পপুলার একটা কোম্পানি। আর আপনি এদের ক্লায়েন্টগুলো দেখুন, যে এফএমসিজি সেক্টরের যে দিগ্গজ স্টকগুলো কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে, এবং মোটামুটি সমস্ত দেখুন ক্লায়েন্ট এত বড় এদের ক্লায়েন্ট বেস রয়েছে। দেখুন আইটিসির মতো কোম্পানি, পিএনজি, হিমালয়া, ক্যাডবেরি, আমুল, নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, পেপসি, তারপরে যে পার্লে রয়েছে, তারপরে আপনি যদি আরও নিচে যান, ইমামি, আদানি উইলমার, ডিউক, রেইনবক্স, ভেরকা, তারপরে ব্রিটানিয়া, মানে সব বড় বড় ক্লায়েন্ট কিন্তু এদের রয়েছে এফএমসিজি সেক্টরে। যাদের এই কন্টেনার প্রয়োজন হয়, এই কিন্তু কোম্পানিটিকে তারা নজরের মধ্যে রাখে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন, দেখুন 5 বছরে 216% রিটার্ন যদিও দেখাচ্ছে, গত 1 বছরে কিন্তু নেগেটিভই রয়েছে যারা 1 বছর ধরে হোল্ড করছেন। আর আপনি যদি এটাকেও দেখেন ঠিকঠাক দেখলে মোটামুটি 25%-এর কাছাকাছি কিন্তু এখনও কারেকশনে রয়েছে অল টাইম হাই থেকে। তো এই কোম্পানি বর্তমানে 852 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর যে মার্কেট ক্যাপিটাল 2792 কোটি, প্রাইস আর্নিং রেশিও ঠিকঠাকই বলা যায় 39 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 16%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 179 রয়েছে, আর বর্তমানে 840 টাকার আশেপাশে চলছে, আর ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। তো এই কোম্পানির আপনি বিজনেসটা দেখুন, এদের গ্রোথটা শুধু দেখুন। 2018-তে এটা 339 কোটি সেলস করতো, তারপরে 394 হলো, 437 হলো, তারপরে 500-র কাছাকাছি, তারপরে 600, তারপরে 730, এবার 706 থার্ড কোয়ার্টার অবধি, যেটা আরও বৃদ্ধি পাবে গোটা বছরের হিসাবে দেখলে। প্রফিটেবল, অবশ্যই প্রফিটেবল কোম্পানি, প্রফিটেও গ্রোথ রয়েছে। দেখুন 2018-তে 32 কোটি ছিল, সেটা এখন 72 কোটি হয়েছে। তো যেটা আগের যে বছর ছিল 80 কোটি। তো যাই হোক, এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে, আরও কিছু তার প্রফিট অ্যাড হবে। তো এর যদি ব্যালেন্স শিটটা দেখেন, 576 কোটির এদের রিজার্ভ রয়েছে, এবং সেটা খুব দ্রুত গ্রো করছে। দেখুন 2018-তে 167 ছিল, 177 হলো, 183 হলো, এবার বাড়তে বাড়তে 576 কোটি। আর ঋণ রয়েছে 77 কোটির মতো, এটাও দেখে নিন লং টার্মে কি শর্ট টার্মে। তো লং টার্মে মাত্র 9 কোটি রয়েছে, তো যাদের হাতে 576 কোটির ক্যাশ রয়েছে, এটুকু ঋণ কোনো ব্যাপারই না। তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট। আর যদি এদের আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, দেখুন 32%-এর উপরে, 33%-এর কাছাকাছি প্রোমোটর রয়েছে। প্রোমোটর কম মনে হয়, কিন্তু এফআইআইডিআই, মানে এত ছোট স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে যে এফআইআইডিআইরা কিন্তু ভরে ভরে রয়েছে দেখুন। আর এফআইআইডিআইরা কিন্তু রেগুলার বেসিসে তারা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে, আর যেটা কমাচ্ছে হচ্ছে পাবলিকরা। দেখুন 42% ছিল, সেটা এখন মাত্র 31% হয়ে আছে। আর আপনি দেখুন 12% থেকে 13% হলো ডিএআই, তারপরে 15% হলো, 19%, এখন 19%। আর এফআইআইকে দেখুন 10% থেকে একটু কমিয়েছিল 9%, তারপরে আবার বাড়ালো 10%, 10 থেকে একেবারে 16, এখন 16%-এর কাছাকাছি। মানে পাবলিক হোল্ডিং কমাচ্ছে, আর সেগুলো কিন্তু পুরোপুরি এফআইডি এরিয়া কিনে নিচ্ছে। তো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু একই আপনারা কিন্তু সিচুয়েশন দেখলেন। তো যাই হোক, এই কোম্পানিগুলোতে যেহেতু ইনস্টিটিউশনাল ইনভেস্টররাই ভরসা দেখাচ্ছে, আর এটা হচ্ছে কথাই রয়েছে মার্কেটে, যে যখন কারেকশন বা কনসলিডেশন স্টেজের মধ্য দিয়ে থাকে কোনো স্টক কোনো সাময়িক কারণে, আপনাকে অবশ্যই সেই কারণগুলো ঠিকঠাক অ্যানালাইজ করতে হবে। তো এগুলোর কিন্তু সেরকম বড় কোনো সমস্যা নেই, সাময়িক সমস্যার জন্য কিন্তু এরা এই কারেকশনটা, মানে যে কোনো কোম্পানি সে একটা বড় র্যালি দেওয়ার পর, একটা স্টক বড় র্যালি দেওয়ার পর, সেটা কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশনের মধ্যে থাকবেই। তো সেগুলো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই কোম্পানিগুলোকে সেজন্যই পরিচয় করে দেওয়া হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আর আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।